হ্যালো এভরিওয়ান, আই এম অলক এন্ড ইউ আর ওয়াচিং স্মার্ট ম্যাথস। এবং আজকের এই ভিডিওতে আমি নিয়ে এসেছি তোমাদের জন্য পশ্চিমবঙ্গ পুলিশ অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল ও লেডি কনস্টেবল পরীক্ষা 2020 কে টার্গেট করে যে একটা সিরিজ চলছে, যেখানে আমি তোমাদেরকে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারের ম্যাথের আর রিজনিং এর সলিউশন গুলো প্রোভাইড করে চলেছি। আপাতত ম্যাথ দিচ্ছি, তারপর রিজনিং দেবো। তো তার মধ্যে থেকে এটা নেক্সট পার্ট, সেটা হচ্ছে আমাদের 2018 যে প্রিলিমিনারি পরীক্ষা হয়েছিল কনস্টেবলে 2018, সেটার যে ম্যাথের কোশ্চেন গুলো ছিল সেগুলো আমি তোমাদের সাথে ডিসকাস করবো, তার সলিউশনস গুলো যেটা তোমাদের আপকামিং 2020 পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট হবে। এর আগে 2019-এরটা ডিসকাস করেছি, 2018, এরকম মোটামুটি আরো 2 থেকে 3টে ইয়ারে ডিসকাস করব, কনস্টেবলেরও এবং সাব ইন্সপেক্টরেরও দুটোরই ম্যাথ এবং রিজনিং। ম্যাথগুলো আমরা আপাতত করাচ্ছি, তারপর রিজনিং গুলো করাবো, এবং তারপরে কিছু নিউ কোশ্চেন্স নিয়ে তোমাদের প্র্যাকটিসও অবশ্যই করানো হবে। আপাতত দেখো, এটা প্রথম যে কোশ্চেন্স আছে, কোশ্চেন পেপারে যেভাবে নাম্বারগুলো ছিল আমি ওইভাবেই নিয়ে নিয়েছি। 5 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা 315 দ্বারা বিভাজ্য? মানে 5 অঙ্কের 5 ডিজিটের হতে হবে এবং গ্রেটেস্ট হতে হবে, যেটা 315 দিয়ে ভাগ যাবে। ঠিক আছে? তো 5 অঙ্কের এমনি সবথেকে বড় সংখ্যা কত হয়, সেটা হয়ে যায় আমাদের এটা 5 অঙ্কের। আমি এটাকেই 315 দিয়ে ভাগ দেওয়ার চেষ্টা করি। 315 তিনে হচ্ছে কত, 945। ঠিক আছে, 315 তিনে হয়ে গেল আমাদের কত, 945। দেন দেখো, 5-এর পরে 4 থাকলো 9, 4-এর পরে 5 9 54, এটা নামালাম। 315 একে 315 হয়, 5-এর পরে 4 9, 1-এর পরে 3 4 234, এখানে আমার 9 থাকলো। এবার 315 দিয়ে যদি এটাকে আমি করি, তাহলে কততে দেওয়া যেতে পারে? 315 যদি আমাদের এখানে 7 দিয়ে করা যায় তাহলে 2100 হয়ে যাবে। 7 3 2100, 15 7 105, 8 দিয়ে করলে 8 3 2400, বেশি হয়ে যাচ্ছে। 7 দিয়ে করি, 7 5 35, থাকলো 3, 7 1 7 আর 3 10, হাতে থাকলো 1, 7 3 21 আর 1 হলো 22। তাহলে 5-এর পরে 4 9, এখানেও 4 নামলো, আর এখানে 144, অর্থাৎ 144 অতিরিক্ত থেকে যাচ্ছে। এই যে ভাগশেষটা, এটাকে যদি আমি 99999 এর থেকে মাইনাস করে দিই, তাহলে যে সংখ্যাটা পাবো সেটা 5 অঙ্কের সব থেকে বড় সংখ্যা হবে, যাকে 315 দিয়ে ভাগ যায়। কারণ তার থেকে বড় তো 6 অঙ্কের ডিজিট হয়ে যাবে, এর থেকে ছোটই হতে হবে সেটাকে। মানে 5 অঙ্কের সব থেকে বড় মানে কি, এর থেকে ছোট হবে। এটা যেহেতু হচ্ছে না, তার মানে এর থেকে ছোট হবে, এর থেকে বড় হওয়া যাবে না। আর সে থেকে ছোট কোন সংখ্যাটা, এই ভাগশেষটাকে জাস্ট বাদ করে দাও, তাহলে 315 দিয়ে ভাগ দিলে মিলে যাবে। তো 4-এর পরে এখানে হলো 5 9, 4-এর পরে 5 9, 1-এর পরে 8 9 99 99855, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তারপরে বলছে মান নির্ণয় করতে হবে এখানে। তো আমরা জানি এটা যে বডমাস রুল ফলো হয় এখানে সিম্পলিফিকেশনের, তো এর কাজটা আগে হয়। এর মানে বেসিক্যালি তুমি এটাকে ব্র্যাকেট ভেবে নিতে পারো, এর মানে তুমি ভেবে নিতে পারো এটা ব্র্যাকেটের মধ্যে আছে, এটা তুমি ভেবে নিতে পারো। তো এর মানে আগে এটার কাজ হবে, আর এর মানে হয় গুণ। তার মানে বেসিক্যালি এটা আমার হলো হাফ ভাগ হাফ ইন্টু হাফ, হাফ ইন্টু হাফ মানে 1/4। এখানে হাফ প্লাস হচ্ছে গিয়ে হাফ ইন্টু হাফ মানে 1/4। তাহলে এবার আছে ভাগ। তো ভাগকে যদি আমি গুণ করে দিই, তাহলে 1/4টা 4/1 হবে। আর এখানে আমি লসাগু করি, 2 আর 4 এর লসাগু হলো 4, 2 2 4, 2 1 2, 4 1 4, 1 1 1, 2 ইন্টু 2 এ 4, উপরে আমার 2 পড়ে থাকলো, আর নিচে হলো 3/4। এই 3/4টা কি হবে, পাল্টি খেলে 4/3 হলো, অর্থাৎ বেসিক্যালি 8/3 হচ্ছে। কত হচ্ছে এটা, 8/3। তাহলে 3 2 না 6, 2 পূর্ণং 2/3। সো রাইট অ্যান্সার কত হচ্ছে, 2 পূর্ণং 2/3। এই মার্কিং গুলোতে যেও না, এখানে আমি যেগুলো করাচ্ছি সলিউশন সেগুলো দেখে নাও। 2 পূর্ণং 2/3। নেক্সট দেখো পরেরটা। ওকে, একটি ঘড়ির ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার গতিবেগের অনুপাত কত? তো ঘড়ির যে ঘন্টার কাঁটা থাকে, এই যে ঘন্টার কাঁটা থাকে, একবার এখান থেকে ঘুরতে ঘুরতে আবার যদি একবার সেম পজিশনে আসে, তাহলে ও কতটা পথ অতিক্রম করে? যতটাই করুক না কেন, একবার টোটাল ঘুরে মানে 360 ডিগ্রি ঘুরে। তো 360 ডিগ্রি ঘুরতে একটা ঘন্টার কাঁটার কত সময় লাগে? 12 থেকে আবার 12তে আসতে টোটাল সময় লাগছে কত, দেখো 12 ঘন্টা। কত, 12। 12 ঘন্টায় এক ঘন্টার কাঁটা সেম পজিশন থেকে আবার সেম পজিশনে ফিরে আসে, এরকম 12 ঘন্টাতে। সেই হিসাবে তুমি যদি মিনিটের কাঁটাকে বলো, তাহলে মিনিটের কাঁটা আবার 12 থেকে 12তে আসতে কতক্ষণ সময় নেয়? মিনিটের কাঁটা 1 ঘন্টায় 1 ঘন্টা সময় নেয় 12টার থেকে 12টার ঘরে আবার ফিরে আসতে। টোটাল এক পাক খেতে ওর সময় লাগে কত, তুমি বলতে পারো 1 ঘন্টা। তাহলে যে এদের যে স্পিডের যে অনুপাত, সেটা 12:1 হচ্ছে কার, ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটা।
তো আমাদের এখানে কি বলেছে, ঘন্টার কাঁটার আর মিনিটের কাঁটার গতিবেগের অনুপাত। তো বেসিক্যালি ঘন্টার কাঁটার যদি গতিবেগের অনুপাত বলি, তাহলে ঘন্টার কাঁটা তোমার স্পিড যদি বলি তাহলে 360 ডিগ্রি ঘুরতে, ঠিক আছে, তাহলে স্পিড যেহেতু যদি আমরা এখানে বের করছি, আমরা যদি স্পিড বের করছি, তাহলে 12 মিনিটে মানে 12 ঘন্টাতেও ঘুরছে 360 ডিগ্রি। আর ঘন্টার কাঁটার মানে মিনিটের কাঁটার কথা যদি বলি, তাহলে মিনিটের কাঁটা কিন্তু 360 ডিগ্রি যে ঘুরতে সময় নিচ্ছে কত, 1 ঘন্টা। এটা হচ্ছে স্পিড, কারণ ডিস্টেন্স ডিভাইডেড বাই টাইম, এটা আমাদের স্পিড হয়। তো এই দুটো যদি রেশিও বের করো, তো 360 গুলো কাটা যাবে, কোনাকুনি আসবে 1টা এদিকে আর 12 এদিকে, মানে দ্যাট মিনস 1:12। ঠিক আছে, অর্থাৎ ঘন্টার কাঁটার যে স্পিড সেটা একটু কম, মিনিটের কাঁটার স্পিডটা বেশি। কিছু পরিমাণ টাকা সরল সুদে ঋণ নিলে 2 বছরের জন্য 720 টাকা হয়, এবং তারপর আরো 5 বছরের জন্য 1020 টাকা যথাক্রমে সুদ আসল হলে শতকরা বার্ষিক সুদের হার কত? অর্থাৎ তুমি কিছু টাকাকে ধার নিলে সরল সুদের হারে, 2 বছর পর গিয়ে দেখা গেল সেই টাকাটা তোমার সুদ, প্রিন্সিপাল প্লাস সরল সুদ মানে সিম্পল ইন্টারেস্ট, এই দুটো মিলে সেই টাকাটা তোমার হয়ে গেল 720। আবার দেখা গেল যদি সেই টাকাটাকে আরো 5 বছর থাকতো, আরো 5 মানে টোটাল 7 বছর হলো, তার মানে সেই টাকাটা যদি 7 বছরের জন্য থাকতো, তাহলে দেখা যাবে যে প্রিন্সিপাল প্লাস সিম্পল ইন্টারেস্ট এইটা মিলে 1020 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে বলছে শতকরা বার্ষিক সুদের হার কত। এই দুটো যদি তুমি বিয়োগ করে দাও, তাহলে কি দাঁড়াবে দেখো, এখান থেকে এটা যদি বাদ দেওয়া যায় তাহলে কি, সিম্পল ইন্টারেস্ট প্রিন্সিপাল কাটা যাবে, এইখানে 7 বছরের সরল সুদ আছে আর এখানে সরল সুদ আছে 2 বছরের, বিয়োগ করলে আমি পাবো 5 বছরের 5 ইয়ারের সরল সুদ, সেটা হবে 1020 থেকে 720 বাদ অর্থাৎ 300। 5 বছরের শুধু সুদ হলো 300, তার মানে 1 বছরের যদি সুদ বলি আমি সরল সুদ, তাহলে সেটা হচ্ছে 5 6 30 60 টাকা। 1 বছরের সরল সুদ যদি 60 টাকা হয়, তাহলে 2 বছরের সরল সুদ, 2 বছরের সিম্পল ইন্টারেস্ট 120 টাকা। 2 বছরের সরল সুদ যদি 120 হয় আর 2 বছরের সুদ আসল যদি 720 হয়, তাহলে আসল কত? আসল হবে 720 মাইনাস 120, 600 টাকা। এটা হয়ে গেল আসল। আর আসল উপরে হচ্ছে 1 বছরের সুদ, যদি আমরা বের করি মানে 600 টাকার উপরে 1 বছরে 60 টাকা সুদ হয়, তাহলে সুদের হার কত ইন্টু 100%। ওকে, তো এটা আমাদের হয়ে গেল 10%। 1 থেকে 100-র মধ্যে কতগুলি সংখ্যা আছে যেগুলো 4 দ্বারা সম্পূর্ণভাবে বিভাজ্য এবং সংখ্যাটির মধ্যে 4 একটা অঙ্ক? 1 থেকে 100-র মধ্যে এরকম কতগুলো সংখ্যা আছে যেগুলো 4 দ্বারা সম্পূর্ণরূপে ভাগ চলে যাবে এবং সংখ্যাটার মধ্যে 4ও একটা ডিজিট থাকতে লাগবে? ঠিক আছে, 1 থেকে 100-র মধ্যে যদি সংখ্যাগুলো আমরা বলি, তাহলে সেগুলো কি কি হতে পারে, যার মধ্যে কি 4 একটা ডিজিট থাকতেই হবে, এরকম যদি সংখ্যাগুলো বলি, তাহলে প্রথমটা আসছে আমার 4। ঠিক আছে, আবার 4 দিয়ে ভাগও যেতে লাগবে বলছে, তো আমি আগে 4 ডিজিটটা আছে এরকম সংখ্যাগুলো বের করবো। সেটা হবে 4, 14 হবে, ঠিক না, তারপরে হবে 24, 34, দেন এখান থেকে শুরু হবে 40 থেকে নিয়ে, ঠিক আছে, 34-এর পরে হচ্ছে 40 থেকে নিয়ে 40, 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 49, দেন আবার 54, 64, 74, 84, 94। এই যে সংখ্যাগুলো আমরা পেলাম, এই সংখ্যাগুলোর মধ্যে 4 অন্তত একটা ডিজিট আছে, কিন্তু এদের মধ্যে কয়টা সংখ্যা এরকম যাকে 4 দিয়ে ভাগ যায়? একটা, দুটো, তিনটে, চারটে, 5টা, ঠিক আছে, 5টা, 6টা, 16 4 64, 7টা, টোটাল 7টা সংখ্যা এর মধ্যে আছে যেটাকে 4 দিয়ে ভাগ যায়। তাহলে এটা হলো অ্যান্সার। দুটি সংখ্যার অনুপাত 2:3 এবং সংখ্যা দুটির প্রত্যেকটিতে 8 যোগ করা হয়, তবে তাদের অনুপাত এত হলে সংখ্যা দুটো কত? অনুপাতটা ছিল 2:3, সেটা হয়ে গেল 3:4। কেন হলো? কারণ প্রতিটাতে আমি কত অ্যাড করেছি বলছে 8। এইখানে যদি দেখো 3 থেকে 4 হয়েছে মানে 1 অ্যাড হয়েছে, 2 থেকে 3 মানে +1, অর্থাৎ বলতে পারি 1 ইউনিট মানেই হচ্ছে 8, 1 ইউনিট মানেই 8, যেহেতু 8 যোগ করা হয়েছে। 1 ইউনিটের মান যদি 8 হয়, তাহলে 2 ইউনিটের মান হলো 16 আর 3 ইউনিটের মান হলো 24, অর্থাৎ সংখ্যা হলো 16 আর 24। 28টি জিনিস বিক্রয় করে একজন ব্যক্তি 4টি জিনিসের বিক্রয় মূল্য সমান লাভ করেন।
অর্থাৎ 28টা জিনিস বিক্রি করেও লাভ, লাভ মানে হচ্ছে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস। এটা হচ্ছে 28টা জিনিস বিক্রি করে তার লাভ। ঠিক আছে, এই লাভটা হচ্ছে 4টা জিনিসের বিক্রয় মূল্যের সাথে সমান। তাহলে শতকরা লাভের পরিমাণ কত? এখানে 4 1 4, 4 7 28, 7 এসপি মাইনাস 7 সিপি ইজ ইকুয়াল টু এসপি। 7 এসপি থেকে এসপি চলে গেলে 6 এসপি হলো, আর এদিকে 7 সিপি হলো। এসপি বাই সিপি ইজ ইকুয়াল টু 7 বাই 6, অর্থাৎ বিক্রয় মূল্য 7 টাকা হলে ক্রয় মূল্য 6 টাকা, তাহলে লাভ কত হচ্ছে 1 টাকা। 1 টাকা লাভ হচ্ছে কতর মধ্যে? 6 এর মধ্যে, ইন্টু 100%। 1/6 মানে হচ্ছে 16.2/3%। তো লাভের হার হচ্ছে এইটা। দুটি লোক ও 7 জন বালক একটি কাজ 4 দিনে সম্পন্ন করে, 4টি লোক ও 4 জন বালক ওই কাজ 3 দিনে সম্পন্ন করে। 2 মেন আর 7 জন বালক, 7 বয় একটা কাজকে 4 দিনে করতে পারে। 4 জন লোক এবং 4 জন বালক যদি করে, তাহলে ওই একই কাজ 3 দিনে কমপ্লিট হয়। তাহলে একজন লোক ওই কাজটা কত দিনে করবে? এটা হচ্ছে টোটাল কাজ, টোটাল ওয়ার্ক। এখান থেকে দেখো আমি দুটোকে যদি নিই, গুণ করে দিই, তাহলে 4 দুনা 8 এম, 4 7 28 বয়, 3 4 12 এম, আর 3 4 12 বয়। 8 এম এই পাশে গিয়ে বিয়োগ হলে 4 এম বাজবে। 28 বয়ের থেকে 12 চলে গেলে 16 বি বাজবে। 4 1 4, 4 4 16, মানে বি বাই এম যদি করি তাহলে 1/4 হলো বয়। মানে এটা হলো তাদের দক্ষতা বা এফিসিয়েন্সির অনুপাত। তাহলে টোটাল কাজ যদি আমি বলি, যেখানে ইচ্ছা মান বসিয়ে দাও, বয় ইজ ইকুয়াল টু 1 আর মেন ইজ ইকুয়াল টু 4, এখানে বসাই 4 দুনা 8, 7 1 7 ইন্টু 4, এটা হলো টোটাল কাজ। এই কাজটা একটা লোক যদি করে, একটা লোকের দক্ষতা কত? 4 ইউনিট, টোটাল কাজ হচ্ছে এত ইউনিট, তাহলে সময় লাগবে কত? 8 আর 7 15 দিন, 15 দিন টাইম লাগবে। 20% হারে চিনির মূল্য যদি হ্রাস করা হয়, একজন ক্রেতা 160 টাকায় 2.5 কেজি চিনি বেশি কিনতে পারেন। প্রতি কেজি চিনির আসল ক্রয় মূল্য কত? দেখো, চিনির দাম 20% কমে গেছে। 20% মানে হয় 1/5, অর্থাৎ আগে যদি দাম ছিল 5 টাকা, এখন 1 টাকা কমে দাম 4 টাকা হয়েছে। তাহলে মনে রাখবে, দাম যদি কমে তাহলে ব্যবহার বা বেশি চিনি কিনতে পারবে, সেই রেশিওটা এর উল্টো হবে 4:5। অর্থাৎ দাম কমার অনুপাত, আগের দাম আর এখনকার দামের অনুপাত যদি 5:4 হয়, তাহলে যে চিনি কেনার যে পরিমাণের যে অনুপাতটা, যত পরিমাণ চিনি কিনতে পারছি, সেই অনুপাতটা উল্টো হবে, 4:5 হয়। ওকে, যাতে খরচাটা সেম থাকে, 4 5 20, 4 5 20, খরচাটা সেম থাকবে। তো এই ক্ষেত্রে দেখতে পেলাম লোকটা আগে 4 ইউনিট চিনি কিনতে পেতো, এখন 5 ইউনিট চিনি, অর্থাৎ 1 ইউনিট চিনি বেশি কিনতে পারছে। আর সেটাই বলে দেওয়া আছে 2.5 কেজি। 1 ইউনিট মানে যদি 2.5 কেজি হয়, তাহলে আগে সে 4 ইউনিট চিনি কিনতে পারতো কত টাকাতে? ওই 160 টাকাতেই। তাহলে 1 ইউনিটের মান 2.5 কেজি হলে 4 ইউনিটের মান কত হবে? 2.5 ইন্টু 4 করো, 10 কেজি। অর্থাৎ সে আগে 10 কেজি চিনি কিনতে পেত, 160 টাকা তাকে দিতে হতো। তাহলে প্রতি কেজি চিনির দাম ছিল 16 টাকা। অর্থাৎ পূর্বে প্রতি কেজি চিনির যে আসল দাম, সেটা 16 টাকা ছিল। সকাল 10টার সময় আর এবং এস যথাক্রমে 3 কিলোমিটার প্রতি ঘন্টা ও 4 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে পরস্পরের দিকে যাত্রা শুরু করে। যাত্রা শুরুর সময় যদি তাদের মধ্যেকার দূরত্ব 17.5 কিলোমিটার হয়, তবে তারা কোন সময় পরস্পরের সাথে মিলিত হবে? তো আর আর এস পরস্পরের দিকে যেহেতু যাত্রা করছে, এখানে যে গতিবেগের অনুপাত, গতিবেগগুলো সেগুলো যোগ হয়ে যাবে। রিলেটিভ স্পিড বা আপেক্ষিক গতিবেগ এখানে আমাদের যোগ হয়ে যাবে 1+2, মানে স্পিড আর কি, স্পিড 1 প্লাস স্পিড 2। ঠিক আছে, তো এই ক্ষেত্রে কি বলছে, আমাদের কি বের করতে হবে? কোন সময়। তাহলে তারা পরস্পরের সাথে যে মিললো, কত সময় লাগলো, সেই টাইমটা আগে যদি বের করি, সেটা হবে ডিস্টেন্স বাই রিলেটিভ স্পিড বা আপেক্ষিক গতিবেগ। দূরত্বটা কি হবে? যাত্রার শুরুর সময় তাদের মধ্যে যে দূরত্ব ছিল, সেটা ছিল 17.5। এই দূরত্বটাই কভার হবে, আর কিছুটা কভার করবে, এস কিছুটা কভার করবে, দেখা হয়ে যাবে। দূরত্ব বাই গতিবেগের গুলো যোগ হয়ে যাবে, যেহেতু পরস্পরের দিকে আসছে। এটা হচ্ছে টাইম, এত ঘন্টা। এত ঘন্টা পরে তাদের দেখা হবে। তাহলে 17.5 আর নিচে হলো 7, 7 দুনা 14, 7 পাচ্ছে 35, 2.5 মানে 2.5 ঘন্টা পরে, 2.5 ঘন্টা পরে তাদের দেখা হবে, মানে 2 ঘন্টা 30 মিনিট পরে। 2.5 ঘন্টা মানে হচ্ছে 2 ঘন্টা, 2 ঘন্টা, ঠিক আছে, 30 মিনিট। 2 ঘন্টা 30 মিনিট পরে, যাত্রা শুরুর 2 ঘন্টা 30 মিনিট পরে তাদের দেখা হবে।
তো কি বলছে এখানটায় সকাল 10টার সময় স্টার্ট করেছিল, তাহলে তার 2 ঘন্টা পর মানে 12:30 PM এই সময় তাদের দেখা হবে। ছাপাখানার ভুলে একটি পূর্ণবর্গ সংখ্যাকে ভুল করে এত ছাপা হলো, এত ক ছাপা হলো, ক এর জায়গায় কত হবে? 150062, এখানে একটা ডিজিট হওয়া উচিত কিন্তু ডিজিটটা না লিখে ভুল করে ক পড়ে গেছে। আর এই সংখ্যাটা পূর্ণবর্গ সংখ্যা, পারফেক্ট স্কোয়ার, তাহলে এখানে কত হবে দেখো। তো এখানে কত হতে পারে সেই জায়গাটাতে, কত হবে এই জায়গাটাতে। তো আমরা কি করব, আমরা এটাকে শূন্য মেনে চলবো, যে মনে করে নিচ্ছি যে এই জায়গাটাতে শূন্য হবে, সাপোজ করে নিলাম যে এই জায়গাটাতে শূন্য হবে, দিয়ে আমরা বর্গমূল করব। বর্গমূলের ক্ষেত্রে কি করতে হয়, দুটো দুটো করে ডিজিট নিতে হয় এরকম, তাহলে 1 হয়ে গেল। এবার কি হবে, 50-এ 50 নেমে আসবে, একের ডবল 2 বসাতে হয়, এখানে যা বসাবো এখানে তাই, তাহলে 2 বসালাম, 22 দুনে 44, 6 নামলো, এখানে 06 নেমে আসবে, এখানে 12 ডবল বসাবো 24, এখানে যা বসাবো এখানে তাই বসাতে হবে। 3 যদি বসাই তাহলে বেশি হয়ে যাবে, 2 বসাবো, 2 দুনা 4, 2 4-এ 8, 2 দুনা 4, 4-এর পরে 2 6 আর 12, 8-এর পরে কিন্তু 122 হলো। এবার একটা জিনিস দেখো, এবার কি হবে, এখানে 122-এর ডবল অর্থাৎ 244 বসবে। এবার এখানে যে ডিজিটটা বসাবো এখানে সেই ডিজিটটাই বসাতে হয় বর্গমূলের নিয়ম, আর এখানে আমার 20 নামছে। এবার গল্পটা দেখো, এখানে কি বসালে আমার এটা মিলে যাওয়া উচিত, মিলে যাওয়া উচিত, তাহলেই পূর্ণবর্গ হবে। তো যদি আমি এখানে জিরোর জায়গাতে জিরো তো হবে না, আমি জিরো তোমার বোঝাতে চাইলাম এখানে 4 6 9 বা 5 কোনো একটা হবে। এবার তুমি জাস্ট ওটাই ভাবো যে এই জায়গাটাতে কোন ডিজিটটা হবে, 4 হলে আমার মিলবে না কত হলে। যদি 4 তুমি এখানে রাখো যে না এখানে স্যার 4 হবে, তাহলে এখানে যেটা বসাবে এখানে সেটাই বসাতে হবে। তাহলে এখানে যদি তুমি 2 বসাও, এখানে 2 বসাও, তাহলে দেখো তো মিলছে কিনা, 2 দুনা 4, তারপর হচ্ছে 2 4-এ 8, মিলছে কি, মিলছে না। তাহলে এখানে আমাদের 4 আসতে পারে না, কারণ 4 আসতে গেলে এখানে 4 আনতে গেলে এখানে তো সেম ডিজিটই বসাতে হবে। তাহলে এখানে কি আর কিভাবে হতে পারে, 2 বসালে তো 2 এর জায়গায় 2 এর থেকে বড় বসাতে পারি, শুধু 2 নয়। আর 4 কিভাবে আসতে পারে, এখানে আমি যদি 8 বসাই, এখানে 8 বসাই তাহলে হতে পারে, ঠিক না? কিন্তু সেক্ষেত্রে 8 দুনা 16,000 অনেক বেশি হয়ে যাচ্ছে, সেটা আমাদের হবে না। তাহলে এখানে নিশ্চয়ই 4 আমাদের হবে না। এইভাবে করে যদি তোমরা চেক করো, লাস্টে গিয়ে যদি তুমি 5 নাও, শেষে আমি 5 দিয়ে করে দেখি, আর তোমরা পরপর চেক করবে। 5 যদি হওয়া যায় তাহলে এখানেও 5 নিতে হবে, 5 5-এ 25, সাথে থাকলো 2, 5 4-এ 20, 2 না 22, 2 হাতে থাকলো 2, 5 4-এ 20, 22, 2 হাতে থাকলো 2, 5 2 10 দিয়ে 12, মিলে যাচ্ছে, অর্থাৎ পূর্ণবর্গ হয়ে গেল। তো এই হলো অ্যান্সার, আমাদের ক এর জায়গায় হবে 5। একটি চৌবাচ্চা 5 ঘন্টায় পূর্ণ হয়, কিন্তু চৌবাচ্চাটিতে একটি ছিদ্র থাকার জন্য সেটি পূর্ণ হতে 6 ঘন্টা সময় লাগে। অর্থাৎ চৌবাচ্চাটা একটা নল দিয়ে মনে করে নাও, সেটা 5 ঘন্টায় পূর্ণ হয়, কিন্তু নলটার সাথে একটা লিক থাকার জন্য 6 ঘন্টা লাগে। 30 ইউনিট হচ্ছে লসাগু, এটা হচ্ছে টোটাল ট্যাঙ্কের ক্যাপাসিটি। তো এই 30 ইউনিট যদি শুধু নলটা ভরতো তাহলে 5 6 30, কত সময় লাগতো, 6 ঘন্টা। আর যদি এই দুটো একসাথে কাজ করে তাহলে 6 5 30, 5 ঘন্টাতে কি বলছে, 1 মিনিট। তো একটি চৌবাচ্চা 5 ঘন্টায় পূর্ণ হয়, কিন্তু চৌবাচ্চাটিতে একটি ছিদ্র পূর্ণ হতে 6 ঘন্টা সময় লাগে। ঠিকই আছে, মানে এটা সময়, অর্থাৎ নলটার যে ক্যাপাসিটি, অর্থাৎ নলটা প্রতি ঘন্টায় 6 ইউনিট করে ভরে, কিন্তু নল আর লিক যদি একসাথে থাকে তাহলে প্রত্যেক ঘন্টায় 5 ইউনিট করে ভর্তি হয়, অর্থাৎ 1 ইউনিট কমে গেল। কেন কমলো 1 ইউনিট, তার মানে এই লিকটা প্রতি ঘন্টায় 1 ইউনিট করে খালি করতে পারে, এটা হচ্ছে লিকটার ক্যাপাসিটি। তাহলে বলতে ছিদ্র দ্বারা পরিপূর্ণ নল ট্যাঙ্কটা কতক্ষণ খালি হতে, কতক্ষণ সময় লাগবে। তো লিকটা 1 ঘন্টায় 1 ইউনিট খালি করে, তাহলে 30 ইউনিট খালি করতেও 30 ঘন্টা সময় লাগবে। একটি লোক কোনো নদী সোজাসুজি অতিক্রম করতে চান, স্থির জলে নদীটি অতিক্রম করতে 4 মিনিট সময় এবং স্রোতের প্রতিকূলে 5 মিনিট সময় নেয়। যদি নদীটি 100 মিটার চওড়া হয় তাহলে স্রোতের বেগ কত? ঠিক আছে, স্থির জলে নদীটা যদি অতিক্রম করতে হয়, যখন জল স্থির আছে, তাহলে এখানে আমরা 4টা জিনিস দেখবো। লোকটাকে আমি, লোকটার যে স্পিড ওই এস বি দিয়ে প্রকাশ করি, অর্থাৎ বোটের স্পিড, নৌকো মনে করে নি, লক্ষ্য এখানে আমি নৌকো মনে করে নি। তো নৌকোর স্পিড খালি জলে, এটা হচ্ছে এস এস মানে স্রোতের স্পিড, এস ডি মানে স্রোতের অনুকূলে, আর এস ইউ মানে স্রোতের প্রতিকূলে। তো স্রোতের শুধুমাত্র নৌকোর যে বেগ সেটা বলছে কি দেখো, নদীটা 100 মিটার চওড়া, সোজাসুজি পার করবে এপার থেকে ওপার, তার মানে 100 মিটার পার করতে, 100 মিটার চওড়া, তো 100 মিটার সোজাসুজি যদি পার করতে চায়
তাহলে ওর কত সময় লাগছে? 4 মিনিট সময় লাগছে। কত? 4 মিনিট। 100 মিটার। তাহলে 100 মিটার বাই 4 মিনিট, কিন্তু মিনিটকে কি করবো আমরা? সেকেন্ড করবো। তাহলে 60 দিয়ে ভাগ দিলাম। তাহলে এই 60 আমাদের 60 উপরে চলে গেলে কত হলো দেখো? 6000 হয়ে গেল বাই 4। 4 দিয়ে ভাগ দিলে 4 15, 1500। তাহলে 1500 কি হয়ে গেল? এটা সেকেন্ড হয়ে গেল, তাই না? মিটার পার সেকেন্ড। এবার কি বলছে? আচ্ছা, 1500 সেকেন্ডকে পরে আমরা ঘন্টায় কনভার্ট করে নেবো দরকার পড়লে পরে। আর কি বলছে? যদি স্রোতের প্রতিকূলে আবার 5 মিনিট সময় লাগে, স্রোতের প্রতিকূলে যদি যায় তাহলে 5 মিনিট। তাহলে স্রোতের প্রতিকূলের স্পিড যদি আমি বের করতে চাই তাহলে 100 মিটার ডিভাইডেড বাই সময় কত লাগছে? 5 মিনিট। 5 মিনিট লাগছে। তাহলে 5 দিয়ে যদি ভাগ করা যায় এটাকে, তাহলে সেক্ষেত্রে আসছে এটা তো মানে মিনিটে ছিল, তাই 60 দিয়ে করবো। 6000 বাই 5, 1200, তাই না? না, 1 মিনিট, কিছু একটা ভুল হলো। 5 12 তে 60, 120 হবে। 5 12 তে 60, 600, 6000 হয়, তাহলে 1200, তাই তো হচ্ছে না? 5 20, 6 দুনা 12, হ্যাঁ 1200 সেকেন্ড। তাহলে যদি এমনি যাও তাহলে তোমার মানে সরি 1200 সেকেন্ড না, মিটার প্রতি সেকেন্ড। আর এটা মিটার প্রতি সেকেন্ড। এটা হচ্ছে স্পিড স্রোতের, এটা হচ্ছে নৌকাটার গতি বা লোকটার গতিবেগ, আর এটা স্রোতের প্রতিকূলে গতিবেগ। তাহলে স্রোতের গতিবেগ কত? তো আমরা একটা ফর্মুলা জানি যে স্রোতের গতিবেগ ইজ ইকুয়াল টু হয়ে যায় নৌকার গতিবেগ মাইনাস নৌকার গতিবেগ, সরি 1 মিনিট, স্রোতের গতিবেগ। তো আমরা জানি স্রোতের প্রতিকূলে গতিবেগ ইজ ইকুয়াল টু হয়ে যায় স্রোত মানে নৌকার গতিবেগ মাইনাস স্রোতের গতিবেগ। এবার এটা আমাকে দেওয়া আছে 1200, আর এটা দেওয়া আছে আমাকে 1500। তাহলে আমাকে এস এস বের করতে হবে। অর্থাৎ এস এস হবে এদিক থেকে আমার 1500 মাইনাস 1200 অর্থাৎ 300। তাহলে 300 অ্যাকচুয়ালি মিটার প্রতি সেকেন্ড হওয়া উচিত এটা। ও না, সরি, মিটার প্রতি, এটা সেকেন্ড না, এটা ঘন্টা হচ্ছে। এটা ঘন্টা, কারণ আমি তো ভাগ দিয়েছি এখানে, মিনিটকে ভাগ দিলে তো ঘন্টা হয়ে যায়, সেকেন্ড করতে গেলে গুণ করতে হলো। তো এটা সেকেন্ড না, ঘন্টাতেই হবে। ঠিকই আছে, মিটার প্রতি ঘন্টাই হবে এটা। 300 মিটার প্রতি ঘন্টা, এটা হয়ে যাবে আমাদের স্রোতের গতিবেগ। একটি আয়তাকার ক্ষেত্রে দুটি বাহুর অনুপাত 3:4 এবং ক্ষেত্রফল 7500 বর্গমিটার হলে প্রতি মিটার এত টাকা হিসেবে মাঠটার চারদিকে বেড়া দিতে কত খরচ হবে? তো যখনই বেড়ার গল্প আসবে তখন মনে রাখবে এর পরিসীমা বের করতে হবে। এদের যে বাহুগুলোর অনুপাত 3:4, তাহলে এটাকে 3 আর এটাকে 4, মানে এটা 3x এটা 4x মনে করি। তাহলে এর পরিসীমা হবে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, অর্থাৎ 4 আর 3 7 গুণা 14x। এটা হলো এর পরিসীমা। এত লেন্থেরই বেড়া দিতে হবে, এত মিটার লেন্থের বেড়া দিতে হবে। আরেকটা কি বলা হচ্ছে? ক্ষেত্রফল দেওয়া আছে। তো ক্ষেত্রফল মানে হয় দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, 7500। 3 দিয়ে কাটলে হচ্ছে 2500, 4 দিয়ে করলে এটা 4 625, 4 6 24, 625, অর্থাৎ x স্কয়ার ইজ ইকুয়াল টু 625। তাহলে x ইজ ইকুয়াল টু আসবে 25। x এর মান যদি 25 হয় তাহলে 14 ইন্টু 25, এটাই হয়ে গেল বেড়ার দৈর্ঘ্য। আর প্রত্যেক মিটারে খরচা হয় 2.50 বা 2.5 টাকা। ঠিক? তো এখান থেকে পয়েন্ট তুললে নিচে 10, 5 দুনা 10, 5 5 25, 2 7 14। তাহলে 25 সাথে হলো কত? 175। 25 সাথে 175 ইন্টু 5, 5 5 25, 5 থাকলো 2, আর 17 5 85, আর 2 87, 875 টাকা। নেক্সট দেখা যাক, কোন সম্পত্তির 0.36 অংশের মূল্য এত টাকা হলে সমস্ত সম্পত্তির মূল্য কত? তো 0.36 এইটার দাম হচ্ছে এত টাকা, তাহলে সমস্ত সম্পত্তি মানে কি? এক অংশের দাম কত টাকা সেটা বের করতে হবে। পয়েন্ট তুললে পরে উপরে চলে যায় কত? 100 চলে যায়, ঠিক না? এটাকে কত? 36 4 দিয়ে করলে কাটা যাবে 400, তাহলে 40,000 টাকা। এটা সমস্ত সম্পত্তির মূল্য। 12টি পেন্সিলের ক্রয় মূল্য যদি 10টি পেন্সিলের বিক্রয় মূল্যের সাথে সমান হয়, 12টা পেন্সিলের ক্রয় মূল্য 10টা পেন্সিলের বিক্রয় মূল্যের সাথে সমান হলে লাভের হার কত? তো এখানে সিপি বাই এসপি যদি করা যায় তাহলে 10/12 হবে, অর্থাৎ 5/6। অর্থাৎ ক্রয় মূল্য 5 টাকা হলে বিক্রয় মূল্য হচ্ছে 6 টাকা। 1 টাকার প্রফিট বাই ক্রয় মূল্য ইন্টু 100%, এটা হচ্ছে লাভের হার 20%। মান বের করতে হবে আমাদের এটা। তো বেসিক্যালি এখানে দেখো 0.0000064 আছে। এর মাথায় রুট মানে হচ্ছে বেসিক্যালি হাফ।
আর তার মাথায় আবার কিউব রুট আছে, মানে এই গোটাটার মাথায় আবার 1/3, তার মানে বেসিক্যালি 0.0000064, এটা হবে 1/6। এইটাকে আমি লিখতে পারি 0.2 টু দি পাওয়ার 6। 0.2 টু দি পাওয়ার 6 মানে 64 হয়, আর এখানে 1 2 3 4 5 6 ঘর পরে দশমিক আছে, তাই এক ঘর পর দশমিক চলে আসলো, আর পাওয়ারে 1/6 ছিল, তো কাটাকাটি গেলে 0.2 আমাদের অ্যান্সার থাকবে। 45 লিটার মিশ্রণে দুধ ও জলের অনুপাত 3:2, ওই মিশ্রণে কত পরিমাণ জল মেশালে দুধ আর জলের অনুপাত 9:11 হবে? দুধ আর জলের অনুপাতটা ছিল 3:2, সেটা 9:11 হবে বলছে। কত? 45 লিটার টোটাল মিক্সচারটা, এর মধ্যে কতটা আমি কি মেশাবো? জল মেশালে, জল মেশাতে হবে, দুধ তো মেশাবো না। তো দুধ যদি না মেশাই তাহলে দুধটা অপরিবর্তিত থাকা উচিত, তাহলে এটা 9 হলে এটাকে 9 বানিয়ে দিই, 3 তিরিকে 9, 3 দুনা 6, তাহলে দুধ অপরিবর্তিত থাকলেও জল 5 ইউনিট বেড়ে গেল। আর এদিকে 9 আর 6 হচ্ছে টোটাল 15 ইউনিট, টোটাল মিক্সচার 15 ইউনিট মানে হচ্ছে 45 লিটার, তাহলে 1 ইউনিট মানে 3 লিটার, তাহলে 5 ইউনিট মানে 5 তিনা 15 লিটার, 15 লিটার জল অ্যাড করা হয়েছে, করতে হবে আর কি। যদি 8 জনের একটি কমিটিতে 35 বছর এবং 45 বছরের দুজন পুরুষের বদলে দুজন মহিলা অন্তর্ভুক্ত হয়, তাহলে 8 জনের গড় বয়স 2 বছর করে বেড়ে যায়, ওই দুজন মহিলার গড় বয়স কত? 8 জনের একটা কমিটিতে আছে, তাহলে আর 35 বছর আর 45 বছরের দুজনের বদলে দুজন মহিলা অন্তর্ভুক্ত করলে, অর্থাৎ 45 40 30 70 80 বছর তুমি বাদ করে দিলে, 80 বছর বাদ করে কি করলে দুজন মহিলাকে অন্তর্ভুক্ত করলে, এর ফলে 8 জনের গড় বয়স 2 করে বেড়ে গেল। 8 জনের গড় বয়স 2 করে বাড়া মানে 8 দুনা 16, টোটাল 16 বেড়ে গেল। তার মানে এদেরকে বাদ করে তুমি এমন দুজন মহিলাকে অন্তর্ভুক্ত করেছো, করার ফলে আরো 16 বেড়ে গেছে, অর্থাৎ 80 তো কমে গেল, কিন্তু তা সত্ত্বেও 16 বেড়ে গেল। তার মানে যে দুজন মহিলাকে তুমি অ্যাড করেছো তাদের দুজনের মোট বয়স 80 আর 16 96 বছর হতে হবে, দুজনের মোট বয়স। ওই দুইজনের গড় বয়স বলেছে, তো গড় মানে 2 দিয়ে ভাগ করে দিতে হবে, 48 বছর আসবে গড়। কোনো এক্স ধরার প্রয়োজন পড়ছে না এখানে, আমরা এইভাবেই করতে পারি। পিতার বয়স তার পুত্রের বয়সের যোগফলের 3 গুণ। ফাদার্স এজ, পিতার যে বয়সটা সেটা তার পুত্রের যে বয়স, তার দুই পুত্রের বয়স সান 1 আর সান 2, তার দুই পুত্রের যে বয়সের যে যোগফল তার 3 গুণ। আমি এইভাবে না লিখে এখানে ফাদার লিখবো, আর এখানে সন 1 প্লাস সন 2 লিখবো। এদের দুজনের মোট বয়সকে 1 ধরলে বাবার বয়স হচ্ছে 3। 20 বছর পরে পিতার বয়স দুই পুত্রের বয়সের যোগফলের সমান হবে, অর্থাৎ 20 বছর পরে তাদের বয়সের অনুপাতগুলো 1:1 হবে, বাবার যা বয়স আর এদের বয়সের সমষ্টি দুটোর অনুপাত 1:1। তাহলে এবার আমরা একটা দেখবো ডিফারেন্স গুলো, এদের বয়সের ডিফারেন্স 2 আর এখানে ডিফারেন্স 0 কিভাবে হচ্ছে, এটা তো সম্ভব না, তাহলে ডিফারেন্স গুলো আমাদেরকে সেম করতে লাগে। তাহলে এইভাবে কিভাবে করে করা যাবে, ঠিক আছে? বা এক কাজ করতে পারো, এটা না করে এখানটায় আমরা একভাবে করি, এটা পিতার বয়স তার দুই পুত্রের বয়সের যোগফলের 3 গুণ দেওয়া আছে, পিতার বয়সকে 3x আর পুত্র দুটোর বয়সের সমষ্টিকে x মনে করি, তাহলে আজ থেকে 20 বছর পরে পিতার বয়স হবে 3x প্লাস 20, এদের যে বয়স হবে সেটা হয়ে যাবে x প্লাস 40। এখানে রেশিও মেথড দিয়ে করতে গেলে ভুল হয়ে যাবে, x প্লাস 40, কারণ এখানে দুজনের বয়সই বাড়ছে 20 20 করে, তো x প্লাস 40 হবে। এই দুটো বয়স সমান হয়ে যাবে বলা হচ্ছে, তাহলে 3x এর থেকে x গেলে 2x হয়, আর 40 থেকে 20 গেলে 20 হয়, অর্থাৎ x এর মান হচ্ছে 10। তাহলে পিতার বর্তমান বয়স কত? 3x, অর্থাৎ 10 3 30 বছর। সামনের সারিতে সর্বাধিক সৈন্য নিয়ে একটি বর্গাকার সৈন্যব্যূহ স্কোয়ার ফরমেশন রচনা করা হলো। মোট এতজন সৈন্য নিয়ে এরূপ সজ্জায় 31 জন সৈন্য বেশি হয়ে গেল, সামনের সারিতে কতজন সৈন্য ছিল? ওকে, বর্গাকার করা হয়েছে মানে সারিতে যতজন থাকবে কলামও ততজন থাকবে। মোট এতজন সৈন্য নিয়ে দেখা যাচ্ছে 31 জন বেশি হয়ে যাচ্ছে, মানে সাজাতে গেলে 31 জন এক্সট্রা হয়ে যাচ্ছে। তাহলে আমি প্রথমে 6 3 5 3 5, ঠিক আছে, এখান থেকে 31 কে আমি যদি মাইনাস করে দিই, তাহলে একের পরে 4 5, 3 3 মিলল 0, 5 3 6, অর্থাৎ এতজনকে আমি বর্গাকারে দাঁড় করাতে পারবো। আর এটার আমরা তাহলে বর্গমূল যদি বের করি, তাহলে বেরোবে যে সামনের সারিতে কতজন ছিল। তো 2 2 করে দিলাম এখান থেকে, 2 দুনা 4, 2 নামবে, 35 নেমে যাবে, 2 এর ডবল 4 বসাবো, এখানে যেটা বসাবো এখানে তাই বসাবো। 7 6 যদি করি বেশি হয়ে যাবে, 5 করলে 5 5 25, 7 2, 5 4 21 22, 10
ওকে, এখানে 04 নামলো, 25-এর ডবল বসাবো এখানে 50, এখানে যেটা বসাবো এখানে তাই বসাবো। 2 যদি বসাই তাহলে আমার 502 ইন্টু 2 এ হচ্ছে 1004, মিলে যাচ্ছে। তার মানে 252 মিলে গেল। তো 252 আমাদের অ্যান্সার আসলো, সেটাই হবে সামনের সারিতে সৈন্য সংখ্যা। একটি লোকের বেতন 20% হ্রাস করা হলো, ওই ব্যক্তির বেতন কত শতাংশ বৃদ্ধি করলে আগের বেতন হবে? 20% হ্রাস করার অর্থ, 20% মানে আগে বুঝে নাও 1/5, মানে 20/100 মানে 1/5। 20% কমিয়ে দেওয়ার অর্থ মনে হচ্ছে, মনে করো মানে ব্যাপারটা হচ্ছে, আগে যদি 5 টাকা তার বেতন ছিল, 5 টাকায় 1 টাকা কমানো হয়েছে। 20% মানে হচ্ছে 5 টাকার 20% মানে 1 টাকা। তাহলে 5 টাকায় 1 টাকা কমালে বর্তমানে তার বেতন 4। তার বেতনকে কি বলছে, কত শতাংশ বৃদ্ধি করলে আবার আগের মতনই বেতন পাবে। মানে 4 টাকা থেকে আবার ওর বেতনটাকে 5 টাকা বানাতে হবে, 1 টাকায় বাড়াতে হবে। কিন্তু এবার গল্পটা হলো, এবার যে বেতন বৃদ্ধিটা হবে সেটা 4 এর উপরে হবে, অর্থাৎ বর্তমান বেতনের উপর হবে। অর্থাৎ তুমি 1 টাকা বাড়াবে কার উপরে? বর্তমান বেতনের উপরে, ইন্টু 100%, মানে 25% তাকে বেতন এখন বাড়াতে হবে, তাহলে আবার আগের বেতন সে ফিরে পাবে। দুটি সংখ্যার অনুপাত এত আর তাদের লসাগু এত হলে সংখ্যা দুটির গুণফল কত? তো সাপোজ করো সংখ্যা দুটোর গসাগু হচ্ছে x, গসাগু যদি x হয় তাহলে সংখ্যাগুলো হবে 6x আর 13x, আর এদের লসাগুটা আমার হয়ে যাবে 13 78x। এটা হয়ে যাবে লসাগু, যেটা তোমাকে আমাদের 312 দেওয়া আছে। 6 13 তে 78, 6 5 30, 6 2 12, 13 4 52, অর্থাৎ x এর মান 4। তাহলে সংখ্যা দুটার হয়ে গেল কত দেখো, সংখ্যার যোগফল হয়ে গেল 13 আর 6 19x, তার মানে 19 ইন্টু 4 মানে 76, 76। এটা হলো সংখ্যা দুটির যোগফল। দুইজন ব্যক্তি একই দিকে যথাক্রমে 3 কিলোমিটার প্রতি ঘন্টা ও 6 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে হাঁটছিলেন। একই দিকে 3 কিলোমিটার 6 কিলোমিটার। একটা ট্রেন পিছন দিক থেকে এসে তাদের যথাক্রমে 9 সেকেন্ডে আর 10 সেকেন্ডে অতিক্রম করে, ট্রেনটির বেগ কত? ঠিক আছে, ট্রেনের দৈর্ঘ্য কিছু বলা নেই, আমি ট্রেনের লেন্থকে এল ধরে নিচ্ছি আর ট্রেনের যে স্পিডকে সেটাকে এস মনে করছি। তাহলে যখন সে প্রথম ব্যক্তিটাকে অতিক্রম করবে, তাহলে সেই ক্ষেত্রে আমি বলতে পারি যে লেন্থ ইজ ইকুয়াল টু, মানে দূরত্ব ইজ ইকুয়াল টু, দূরত্ব তো সে নিজের ট্রেন একটা ব্যক্তিকে অতিক্রম করা মানে নিজের দূরত্বটাই অতিক্রম করা। তাহলে দূরত্ব ইজ ইকুয়াল টু কি হয়ে যাবে, টাইম ইন্টু স্পিড, মানে সময় ইন্টু গতিবেগ। তো সময় কত লাগে বলছে 9 সেকেন্ড লাগে, কিন্তু এই ক্ষেত্রে যে গতিবেগটা হবে সেটা হবে প্লাস হয়ে যাবে, কারণ ট্রেনের গতিবেগ আর লোকটার গতিবেগ মিলে যাবে, কারণ লোকটাও যেহেতু হাঁটছে। তার মানে এস হচ্ছে ট্রেনের গতিবেগ আর লোকটার গতিবেগ হচ্ছে 3। সেকেন্ড ক্ষেত্রে সেখানেও সে এল দূরত্ব অতিক্রম করবে, অর্থাৎ নিজের দৈর্ঘ্য, কিন্তু এখানে যেটা টাইম লাগছে সেটা 10 সেকেন্ড লাগছে। আর স্পিড প্লাস 3, অর্থাৎ এখানে এস প্লাস 3 না হয়ে সেটা হয়ে যাবে এস প্লাস 6, কারণ পরের ব্যক্তিটার স্পিড 6 ছিল। তো এইখান থেকে আমি কি করতে পারি, আমি দুটোকে ইকুয়াল করে দিতে পারি, কারণ এটাও এল এর মান এটাও এল এর মান। তাহলে এখান থেকে আমি লিখতে পারি 9s প্লাস 9 3 27 আর 10s প্লাস 10 6 60। 10s এর থেকে 9s চলে গেলে হলো s। ওকে, আর আচ্ছা একটা জিনিস ভুল হচ্ছিল, এখানে মাইনাস হবে, কারণ একই দিকে গেলে প্লাস হয় না, একই দিকে গেলে মাইনাস হয়। যদি দুইজন বিপরীত দিকে যায় এরকম বা এরকম তখন প্লাস হয়। তো এখানে যেটা হবে মাইনাসে আসবে, তো 9s মাইনাস 27 হবে, আর একটা 10s মাইনাস 60 হবে। 9s যদি এদিকে যায় 10s এর থেকে s চলে গেলে 9s চলে গেলে s হয়। 60 এ পাশে আসবে, 60টা প্লাস হয়ে যাবে 60 থেকে 27, তার মানে 33, অর্থাৎ s এর মান হলো 33, s is equal to 33, s is equal to 33 কিলোমিটার, এটাই ট্রেনের গতিবেগ। কয়েকজন ভিখারিকে 6 পয়সা করে দিলে কৌশিকের কাছে আর 7 পয়সা বেশি থাকে, আবার প্রত্যেককে 8 পয়সা করে দিলে 5 পয়সা কম পড়ে। তো ভিখারির সংখ্যা আমি x জন ধরলাম, প্রত্যেককে যদি 6 পয়সা করে দাও তাহলে কৌশিকের কাছে আরো 7 পয়সা থাকবে, টোটাল এত পয়সা তার কাছে আছে। যদি প্রত্যেককে 8 পয়সা করে দাও তাহলে 5 পয়সা করে কম পড়ে যাচ্ছে। এই দুটোকে সমান করতে গেলে 6 সমান হয়ে যাবে, কারণ দুটোই কৌশিকের কাছে সেম পরিমাণ টাকা। এখান থেকে 8x থেকে 6x চলে গেলে 2x, মাইনাস 5টা এর পাশে আসলে যোগ হয়ে 12, অর্থাৎ x এর মান হচ্ছে 6। তো ভিখারির সংখ্যা 6। এক ফল বিক্রেতা তার সমস্ত কমলালেবুর 1/4 অংশ একজন ক্রেতা এবং অবশিষ্টের 4/15 অংশ অপর এক ক্রেতার নিকট বিক্রয় করেন। তারপরও তার কাছে 33টি কমলালেবু থেকে যায়, তবে দ্বিতীয় জন ক্রেতা কতগুলি কমলালেবু ক্রয় করেছিলেন? 15 ইন্টু 4, আমি নিচের গুলো দেখো, 15 ইন্টু 4 মানে 60, তো আমি টোটাল কমলালেবু 60 ধরবো, তাতে সুবিধা হবে। আমি ধরে নেব তার কাছে 60টা কমলালেবু ছিল, ধরে নিচ্ছি 60 ইউনিট, 60টা মানে 60 ইউনিট, 60 একক কমলালেবু তার কাছে ছিল।
60 এককের মধ্যে থেকে 1/4 অংশ মানে 15টা, 1/4 অংশ মানে কত হয়? 60 এককের 1/4 অংশ মানে 15 একক। 15টা সে কি করেছে? একজন ক্রেতাকে দিয়ে দিল, বাঁচলো কয়টা? 45টা। অবশিষ্টের 4/15 মানে হচ্ছে 3 4-এ 12টা। 12টা কমলালেবু সে দ্বিতীয় জনকে বিক্রি করে, 15টা প্রথম জনকে, 12টা দ্বিতীয় জনকে। 45-এর থেকে 12 চলে গেলে বাঁচলো কয়টা? 33টা। 33টা কমলালেবু বাঁচার কথা, দেখো 33টাই বেঁচেছে, অর্থাৎ আমি এখান থেকে বলে দিতে পারি যে টোটাল কমলালেবু 60টাই ছিল। ঠিক আছে? আর প্রথম জন 15টাই কিনেছে আর দ্বিতীয় জন 12টাই কিনেছে, মিলে গেল ব্যাপারটা। আর যদি না মিলতো তাহলে সেক্ষেত্রে এখানে 33-এর জায়গায় যদি বলতো 66, তাহলে আমি বলতাম 33 মানে 66, 1 মানে 2, তাহলে 15 মানে 30 হতো, সেক্ষেত্রে 12 মানে 24 হতো। কম্পেয়ার করতে হতো, এখানে কম্পেয়ার করতে হলো না, কারণ মিলে গেল যেহেতু ডেটাগুলো। নিম্নলিখিত ভগ্নাংশগুলিকে ঊর্ধ্বক্রমে সাজাও। ঊর্ধ্বক্রমে মানে ছোট থেকে বড় আকার। এটাকে অনেক রকম ভাবে করা যায়। আমি কি করছি এখান থেকে দেখো, আমি ভাগ করে নিচ্ছি। 7 দিয়ে 5কে ভাগ দিলে, 5কে তুমি 7 দিয়ে ভাগ, অনেক রকম ভাবে করা যায়। দশমিক দিয়ে শূন্য, 7 6 42 নামলো 8, দশমিকের জন্য 80, 7 দিয়ে করলে হচ্ছে 1 মিনিট, 7 6 কেন, 7 7 তে 49 করবো, 1 নামবে 10, 7 1 কে 7, 0.71 হলো। যখন তুমি 9কে 13 দিয়ে ভাগ দেবে, 9কে 13 দিয়ে ভাগ দেবে, দশমিক দিয়ে 90, 13 6 78, 13 6 78, 12 নামবে এখান থেকে, দশমিকের জন্য শূন্য, 13 9 117, 0.69 থাকলো। তারপরে যদি 2কে 3 দিয়ে ভাগ দাও তো 0.66 হবে, এটা 2/3 ইজ ইকুয়াল টু। আর তারপরে 8/11 মানে 8 মানে হচ্ছে 8 11, দশমিক দিয়ে শূন্য, 11 7 77, 3 30, 11 দুনা 22। তাহলে সব ছোট থেকে বড়, ঊর্ধ্বক্রমানুসারে মানে ছোট থেকে বড়। তো সব থেকে ছোট কোনটা হলো? এইটা 0.66, 2/3 সব থেকে ছোট। তার থেকে একটু বড় হলো এইটা 0.69, যেটা মানে 9/13। তার থেকে আরেকটু বড় হলো 0.71, অর্থাৎ প্রথমেরটা 5/7, আর লাস্ট সব থেকে বড় হলো 8/11। এটা হলো আমাদের অ্যান্সার। একটি ব্যাগে 1 টাকা 50 পয়সা আর 25 পয়সার মুদ্রার সংখ্যার অনুপাত হচ্ছে এত, তাদের মূল্যের অনুপাত কত? 1 টাকার কয়েন মনে করে নাও আছে দুটাই, ধরে নিচ্ছি আমি দুটোই আছে। 1 টাকার কয়েন যদি দুটো থাকে তাহলে 2 টাকা হবে। 50 পয়সার কয়েন যদি 2 টাকা মানে কি 200 পয়সা হবে। আর 50 পয়সার কয়েন যদি 3টা থাকে মানে কি 50 × 3 মানে 150 পয়সা হয়ে গেল। আর 25 পয়সার কয়েন যদি 5টা থাকে, 25 পাচ্ছে 125 পয়সা হলো। এই যে টোটাল অ্যামাউন্ট হয়ে গেল, তাদের যে মূল্য বা ভ্যালু গুলো হলো, ভ্যালু গুলোর অনুপাত আমাকে বের করতে বলেছে। তো 25 দিয়ে এটাকে কাটলে 8 হয়, 25 6 150, 25 5 125, 8:6:5। এটার বর্গমূলকে কত দিয়ে গুণ করলে গুণফল 1 আসবে? 841/2025 আগে বর্গমূলকে কত দিয়ে গুণ করলে সেটা 1 আসবে বলছে। তার মানে আমি এটাকে বলতে পারি x = এটাকে এপাশে পাঠিয়ে দিলে এটা পাল্টি খেয়ে যাবে 2025/841, এইটারই মান বের করতে হবে। তো বেসিক্যালি 2025 হচ্ছে কত? 45-এর স্কোয়ার হয়, আর 841 29-এর স্কোয়ার হয়। রুট গুলো কাটা গেলে 45/29, এটা আমাদের অ্যান্সার। কোন ঘড়িতে 4টার ঘন্টা বাজতে 4 সেকেন্ড লাগে, ওই ঘড়িতে 8টার ঘন্টা বাজতে কয় সেকেন্ড লাগবে? 4টার ঘন্টা মানে কি ডং 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 4 বার বাজবে, 4টার ঘন্টা 4 বার বাজবে ডং 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 ডং। আর 8টার ঘন্টা বাজবে ডং 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 4 5 6 7 8টা। কিন্তু গল্পটা দেখো, 4টার ঘন্টা বাজতে আমি 4 বার কাউন্ট করবো না, কিন্তু ইন্টারভেলটা দেখো, সময়ের পার্থক্যটা। এটা প্রথম ডং বাজার আগের সময় তো কাউন্ট করবো না, এখান থেকে সময় কাউন্ট করা স্টার্ট হবে। ডং থেকে নিয়ে ডং, এখান থেকে এখানে, এখান থেকে এখানে। এই যে 4টা ঘন্টা বেজে গেল, প্রথম ঘন্টার থেকে কাউন্ট করা, যেই ঘন্টাটা বাজলো আমি সময় দেখা শুরু করলাম ঘড়িতে। এইখান থেকে নিয়ে 4টা ঘন্টা বাজতে মোট বলছে ওটা 4 সেকেন্ড লাগে। তাহলে আমি বলতে পারি 3 ইন্টারভেল। 3 ইন্টারভেল মানে হচ্ছে 4 সেকেন্ড। 4 সেকেন্ড 3 ইন্টারভেল মানে হচ্ছে 4 সেকেন্ড। তাহলে 1 ইন্টারভেল মানে হচ্ছে 4/3 সেকেন্ড। তার মানে এখান থেকে এইটুকু মানে বাজতে, ঘন্টা বাজতে 4/3 সেকেন্ড করে সময় লাগছে। তাহলে এখানে দেখো কয়টা ইন্টারভেল আছে? 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা। তাহলে 7টা ইন্টারভেল হতে হবে কত? 7 4 28/3 সেকেন্ড, অর্থাৎ 9 × 1/3 সেকেন্ড সময় লাগবে টোটাল।
তো এই ছিল কনস্টেবল তোমাদের ডাব্লিউবিপি কনস্টেবল 2018 যে প্রিলিমিনারি পরীক্ষার ম্যাথের কোশ্চেন। আই থিঙ্ক 30টা কি 29টা এরকম কিছু 30টা কোশ্চেন থাকে, একটু গুনে নিও, একটু বাদ দিয়ে থাকতে পারে হয়তোবা। তো তার সলিউশন আমি তোমাদেরকে প্রোভাইড করলাম। এরকম করে ব্যাক করে মোটামুটি 4 থেকে 5 বছরের সলিউশন প্রিভিয়াস ইয়ারের আমি আগে দিয়ে দেবো, কারণ সেই সলিউশন গুলো তোমরা দেখলে একটা আইডিয়া পেয়ে যাবে যে কিরকম ধরনের কোশ্চেন পরীক্ষায় আসছে, যাতে করে সেই হিসাবেই তোমাদের প্রিপারেশনটা একটা সঠিক ডিরেকশনে থাকে। আমি এখন একটু সময় কম পাচ্ছি, নিজের পার্সোনাল প্রবলেমস জানোই কারণ, সেই কারণে বাড়িতে আজকে এসেছিলাম বলে আমি এইভাবে করে ভিডিওগুলো রেকর্ড করতে পারছি আগের সেটআপে, আদারওয়াইজ তো হচ্ছে না আপাতত। তো যতটুকু সময় যখনই টাইম পাচ্ছি বের করে নিয়ে ভিডিওগুলোকে রেকর্ড করছি, করে ওই জন্য একদিন দুদিন পর পর আসছে, কারণ ভিডিওর লেন্থ গুলো তো আর ছোট থাকছে না, ওই 30-40 মিনিটের ভিডিওই হচ্ছে। তো সেই জন্য আমি যখনই পারছি করে করে রেকর্ড করে তোমাদের দিচ্ছি। একটু সময় লাগবে, হয়তো একদিন দুদিন পর পর আপাতত আসছি। করতে থাকো, প্র্যাকটিসে রাখো, নিজেও প্র্যাকটিস করো, এবং অনেক ভিডিওস আগেরও দেওয়া আছে সেগুলো তোমরা দেখতে থাকো। আপাতত প্রিভিয়াস ইয়ারের কয়েকটা যেগুলো সেট আছে এগুলো করিয়ে দিই, তারপরে কিছু নতুন কোশ্চেন্স নিয়ে তোমাদের সাথে আমি ডিসকাস করব। তো আমার পরীক্ষা এটা আই ডোন্ট নো কবে হবে, বাট আমার যেটা মনে হয় না যে ভোটের আগে পরীক্ষা হবে। ভোটের আগে মনে হয় না পরীক্ষা হবে। যদি ভোটের আগে পরীক্ষা হয় তাহলে সময়টা একটু কম তোমাদের হাতে, বাট আই ডোন্ট থিঙ্ক সো যে ভোটের আগের পরীক্ষা হবে, কারণ 1 থেকে 2 মাস, 2 মাসের মতো সময় হয়তো হাতে আমাদের, 2 মাসও নেই, 1.5 মাসের মতো সময় হাতে আছে। তো সেই জন্য তারপরে হয়তো ভোটের পরে হলে অনেকটা সময় আমরা পাবো, এবং আমি তোমাদেরকে প্রিপারেশন হয়তো করাতে পারবো। ততদিনে কন্ডিশন গুলো একটু স্টেবল হবে, টাইম হয়তো একটু বেশি পাবো, তো পেলে আবার ক্লাসেস হবে। লাইভ তো এখন করানোই যাচ্ছে না, কারণ বাড়িতে যেহেতু নেই, সবকিছু একটু সময় নিই, ধীরে ধীরে স্টেবল হলে আবার আগের মতো ফুল ফর্মে স্মার্ট ম্যাচ অবশ্যই একদিন ফিরে আসবে। আপাতত এখান থেকে দেখতে থাকো, এগুলো শিখতে থাকো। কোনো কোয়ারি সাজেশন থাকলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। নেক্সট ভিডিওর অপেক্ষা করো। তো বাই, টেক কেয়ার, অলওয়েজ কিপ প্র্যাকটিসিং।